যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা চটপট কমেন্ট বক্স ও ডেসক্রিপশন চেক করে নিন, লিংক সেখানেই পেয়ে যাবেন। আগের পর্বগুলো না দেখলে এই পর্বের কিছুই বুঝতে পারবেন না। আগের এপিসোডের শেষে দেখানো হয়েছিল যে গাড়ি অ্যাক্সিডেন্টের পর ইয়ান গাড়ি থেকে বেরিয়ে আসে, তার মাথায় চোট লেগেছিল। সে সরাসরি হিচুর দিকে তাকায়, আর এখানে এই সিনটি কাট হয়। পরের সিনে দেখা যায় এই খবর রাজমাতাকে যখন কোর্টলেডি জানায় যে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এক সেকেন্ড সময় নষ্ট না করে সোজা রয়্যাল হসপিটালের দিকে ছুটে যায়। হসপিটালের বাইরে পৌঁছে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার গলায় যেমন রাগ ছিল তেমনই ছিল ভয়ও। সে বলে যে আমার ছেলে কোথায়। ঠিক সেই সময় জঙ্গক তাকে থামানোর আর শান্ত করার চেষ্টা করে। সে জানায় যে রাজা নিরাপদ আছে, শুধু সামান্য চোট লেগেছে। কিন্তু দুশ্চিন্তা সেখানেই শেষ হয় না। রাজমাতা যখন ইয়ানের কথা জিজ্ঞেস করে, জঙ্গক জানায় যে গাড়ি থামানোর জন্য ইয়ান নিজের জীবন বাজি রেখেছিল। তার বাম কাঁধে গুরুতর চোট লেগেছে আর এখন তার সার্জারি চলছে। এই তো মধ্যেই অ্যাক্সিডেন্টের খবর চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ জানতো না যে এতে রাজ পরিবার সরাসরি জড়িত ছিল। জঙ্গক দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। হিজুর কথা জিজ্ঞেস করা হলে জানা যায় যে সে এখনো অচেতন, তবে তার অবস্থা এখন আগের চেয়ে ভালো আছে। রাজমাতা যখন হিজুর সেখানে থাকার কথা শুনে, তার কৌতূহল মুহূর্তে সন্দেহ বদলে যায়। কিন্তু জঙ্গক তাকে মনে করিয়ে দেয় যে এই খবর যদি বাইরে যায় তবে দায়ভার রাজার উপরই আসবে। অপারেশন রুমের বাইরে সেক্রেটারি চুই আর কোর্টলেডি ইয়ানের জন্য অপেক্ষা করছিল। অবশেষে ডাক্তার এসে জানায় যে সার্জারি সফল হয়েছে আর 1 ঘন্টা পর তার সাথে দেখা করা যাবে। রাত বাড়লে জঙ্গক নিঃশব্দে হিচুর রুমে যায়। তার চোখে পরিষ্কার সন্দেহের ছাপ ছিল। বাইরে গিয়ে সে তার সেক্রেটারিকে নির্দেশ দেয় যে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, তাই এর তদন্ত হওয়া প্রয়োজন। ঠিক সেই সময় ছোট্ট রাজও হিচুর পাশে এসে তার হাত ধরে বসে, যেন তার মনে আছে যে অ্যাক্সিডেন্টের সময় হিচু কিভাবে তাকে আগলে রেখেছিল। ধীরে ধীরে হিচু চুপ খোলে। সে বেশ বিভ্রান্ত ছিল, তবে রাজার সুস্থতার কথা জেনে সে অনেকটা স্বস্তি পায়। কিন্তু যখন সে শোনে যে ইয়ানের সার্জারি হয়েছে, সে এক মুহূর্ত না থেমে তার দিকে ছুটে যায়। ইয়ান এখন ভালো আছে দেখে সে কিছুটা হাফ ছেড়ে বাঁচে। ইয়ানের মুখ ধরে সে বেকুল হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ইয়ান শান্তভাবে বলে, আমার আবার কি হবে, কিন্তু তার শারীরিক ভাষা বলছিল যে সে প্রচন্ড যন্ত্রণার মধ্যে আছে। হিচু তখন তার ব্যান্ডে স্পর্শ করে আর বলে যে কথা দাও আমার জন্য আর কোনোদিনও এমন রিস্ক নেবে না। ইয়ান তখন তাকে বলে, তুমিও তবে এমন পরিস্থিতি আর তৈরি করো না, তাহলে আমাকে আর এই রিস্কও নিতে হবে না। হিজু তখন বলে যে সে কথা দিতে পারছে না। ইয়ানও বলে যে তবে আমিও না। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন মুহূর্তটা অন্যরকম এক সিচুয়েশন তৈরি করে। এর মধ্যে মিডিয়া হিচুর অ্যাক্সিডেন্টকে এমন ভাবে প্রচার করতে শুরু করে যে তার কোম্পানির স্টকের দাম হু হু করে কমতে থাকে। পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। সেক্রেটারি জং হসপিটালে এসে যখন আসল সত্যিটা জানতে পারে, সে পরামর্শ দেয় যে রাজা আর ইয়ানের ইনভলভমেন্টের কথা সবার সামনে আনা উচিত, কিন্তু হিচু মানা করে দেয়, কারণ এতে রাজপরিবার সরাসরি জড়িয়ে পড়বে। সেক্রেটারি যখন জিজ্ঞেস করে যে সে কি সত্যি ইয়ানকে বিয়ে করতে চায়, হিচু খুব স্পষ্ট ভাবে জানায় যে আমার কাছে সব আছে, শুধু স্ট্যাটাস নেই, আর আমার সেটাই চাই। এটা কোনো লাভ স্টোরি নয়, আমরা পরে এমনি আলাদা হয়ে যাব। ঠিক সেই সময় জঙ্গক সেখানে পৌঁছায় আর তাদের কথাগুলো শুনে ফেলে। সে হিচুকে বলে, তোমার যদি শুধু স্ট্যাটাসই চাই তবে আমাকে বিয়ে করে নাও। হিচু এই প্রস্তাবে পুরোপুরি শকড হয়ে যায় আর সিনটি এখানেই কাট হয়। অন্যদিকে রাজমাতা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার জন্য নতুন একটি প্ল্যান করে, আর ইয়ান নিজেও হয়তো গোপনে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পরদিন সকালে হিচুর জন্য আরো একটি বড় ধাক্কা অপেক্ষা করে। সে ইয়ানকে ফোন করার চেষ্টা করলে ইয়ান সরাসরি কল ইগনোর করে। সেক্রেটারি জং তখন হিচুকে জানায় যে হয়তো ইয়ান হসপিটালে হিচু আর জঙ্গকে সব কথা শুনে ফেলেছে। হিচু যখন দ্রুত ইয়ানের প্রাইভেট রেসিডেন্সে পৌঁছায়, সে দেখে যে তার সব মালপত্র প্যাক করা হচ্ছে। বাটলার খুব শান্ত গলায় তাকে জানায় যে আপনাকে এখন এখান থেকে চলে যেতে হবে, এটাই ইয়ান স্যারের অর্ডার। হিচু পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সে কিছু সেকেন্ড সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে কি হয়ে গেল সে কিছু যেন বুঝতে পারছিল না। সেই সাথে ইয়ানের দেওয়া সেই স্পেশাল অ্যাক্সেস পাসটিও তাকে ফেরত দিয়ে দিতে হয়। অন্যদিকে প্রাসাদে ইয়ান তার অতীতের একটি সিন মনে করছিল, যেখানে জঙ্গক তাকে বলে যে হিচুকে রক্ষা করতে হলে তাকে এসব থেকে দূরে রাখতে হবে। পরের সিনে হিচু সরাসরি ইয়ানের কাছে পৌঁছে যায়। সে সোজাসুজি জিজ্ঞেস করে, তুমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেলে আর আমাকে জানালে না পর্যন্ত, কেন এসব করছো তুমি? এটা কি সত্যি তোমার সিদ্ধান্ত নাকি জঙ্গকের? ইয়ান তখন শান্তভাবে হিচুকে আসল সত্যিটা জানায়। সে বলে যে হিচুর গাড়ির ব্রেক ফেল করা হয়েছিল আর ওটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ইয়ান আরো জানায় যে তদন্ত এখনো চলছে আর সে এই মুহূর্তে হিচুকে বিয়ে করতে পারবে না, কারণ হিচুর জীবন বিপন্ন। হিচু তখন তীব্র প্রতিবাদ করে বলে যে সে তো নিজেই এখানে ভিকটিম, কিন্তু ইয়ান বুঝিয়ে বলে যে হিচুর অনেক শত্রু আছে আর এই পরিস্থিতি চলতে থাকলে রাজমুকুট আর রাজপ্রাসাদ উভয়ই বিপদে পড়বে। এরপর হিচু যখন বাড়ি ফেরে, সে এক অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হয়। তার বাবা আর তার ভাই সে অ্যাক্সিডেন্টের ফুটেজ দেখছিল। তাইজু বলে যে হিচু নিশ্চয়ই ড্রিঙ্কস করেছিল, যা শুনে হিচুর দরজার বাঁধ ভেঙে যায়। সে ক্ষোভের সাথে বলে যে আপনারা তো জানেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ কেউ একবারও জিজ্ঞেস করলেন না যে আমি ঠিক আছে কিনা, উল্টো আমার উপর
উপরেই দোষ চাপাচ্ছেন। হিচুর বাবার ফোকাস তখনও হিচুর উপরে নয়, বরং কোম্পানির স্টকের উপর ছিল। সে ইয়ানকে দোষ দিয়ে বলে যে ইয়ান তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু হিচু শক্ত থাকে আর বলে চিন্তা করবেন না, প্রেস কনফারেন্সের পর সব ঠিক হয়ে যাবে। সে কারোর দিকে না তাকিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর গোপনে তদন্ত শুরু করে। সে তার সেক্রেটারিকে ফোন করে বলে যে গাড়ির ব্রেক নিয়ে যে কারসাজি করেছে তাকে যেন দ্রুত খুঁজে বের করা হয়। অন্যদিকে জঙ্গুক ইয়ানকে জিজ্ঞেস করে কেন সে বিয়ে ক্যান্সেল করেছে। ইয়ান প্রথমে এড়িয়ে গেল, পরে বলে যে কারণ আমি চাই হিচু বেঁচে থাকুক। এরপর একটি ইমোশনাল ফ্ল্যাশব্যাকে ইয়ানের ছোটবেলার ট্র্যাজেডি দেখানো হয়, কিভাবে একটি কার অ্যাক্সিডেন্টে সে তার মাকে হারিয়েছিল। ইয়ানের ছোট্ট একটি আবদার আর গাড়ির একটি বাঘ তার সব কেড়ে নিয়েছিল। সেই স্মৃতি তার মনে গেঁথে আছে, আর হিচুকে ব্রিজের উপর ওভাবে দেখে তার সেই পুরনো অসহায়ত্ব আবার ফিরে এসেছে। তাই হিচুকে বাঁচাতে এসে হিচুর কাছে ভিলেন হতেও রাজি। জঙ্গুকও তাকে সতর্ক করেছিল যে রাজাকে আর নিজেকে বাঁচাতে হলে হিচুকে প্রাসাদ থেকে দূরে পাঠাতে হবে, আর ইয়ান ঠিক সেটাই করছিল। এই টান টান এক্সাইটমেন্টের মাঝে প্রাসাদ একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে সমাজের উচ্চ পদস্থ নারীরা আমন্ত্রিত হয়। ইয়ান অবাক করে দিয়ে রাজমাতাকে অনুরোধ করে যেন হিচুকেও সেখানে ইনভাইট করা হয়। এই পদক্ষেপটি ছিল বেশ বিভ্রান্তিকর। একদিকে সে হিচুকে দূরে রাখতে চাইছে, আবার অন্যদিকে তাকে পাবলিক ইভেন্টে ডাকছে। হিচু যখন ইনভাইটেশন পায় সে সরাসরি মানা করে দেয়। সে বলে যে যখন বিয়ে হবে না তবে সেখানে গিয়ে আমি কি করব। এরই মধ্যে সেক্রেটারি খবর পায় যে এক অজ্ঞাত ব্যক্তি ব্রেক নিয়ে কারসাজি করেছিল আর সে এখন নিখোঁজ। হিচু তখন তাকে ওই এলাকার কনভিনিয়েন্স স্টোরে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। হিচু আবারও ইয়ানের সাথে দেখা করতে আসে। ইয়ান যখন জিজ্ঞেস করে যে কেন সে ইনভাইটেশন রিজেক্ট করেছে আর সে কি ভয় পাচ্ছে কিনা, হিচু তখন বিদ্রুপের হাসি দিয়ে বলে আমি কেন ভয় পাবো, আমি তো নিজেই নিয়ম ভাঙতে পছন্দ করি। আমার অনেক শত্রু আছে আর আমি রাজ পরিবারের জন্য বড় বিপদ হতে পারি। ঠাট্টা ছলে সে একটি ধনুক তুলে বলে যে সে ইয়ানের বিড়ালকে শুট করে দেবে। ইয়ান আতঙ্কিত হয়ে তীরটি ধরার চেষ্টা করলে তার হাতে আবার চোট লাগে। হিচু দ্রুত তার ব্যান্ডেজ করে দেয় আর পরামর্শ দেয় কখনো পিছিয়ে যেও না বা আপস করো না, তবেই তুমি জিততে পারবে। এটা শুধু পরামর্শ ছিল না, বরং ইয়ানের জন্য এক বড় মানসিক উৎসাহ ছিল। রাতে তারা একে অপরকে কল করে। হিচু তার আগের আচরণের জন্য ইয়ানের কাছে ক্ষমা চায়। ইয়ানও কথা দিয়ে কথা রাখতে না পারার জন্য, অর্থাৎ বিয়ের প্রমিস ভঙ্গ করার জন্য দুঃখ প্রকাশ করে। দুজনেই বেশ বিষণ্ণ ছিল। পরদিন সকালে হিচু সে ইভেন্টে যাওয়ার জন্য তৈরি হয়, তবে তার স্টাইল ছিল একদম আলাদা। প্রাসাদের সব নারী যখন ট্র্যাডিশনাল পোশাকে ব্যস্ত, হিচু তখন তার চিরচেনা আধুনিক লুকে রাজকীয় এন্ট্রি নেয়। মিডিয়া মুহূর্তের মধ্যে হিচুকে ঘিরে ধরে, কিন্তু সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেয়, ভয় না পেয়ে আর মাথা নত না করে। রাজমাতা লক্ষ্য করে যে সে হিচুর জন্য যে ট্র্যাডিশনাল পোশাক পাঠিয়েছিল হিচু তা পরেনি। হিচু শুধু হাসে। তার সে হাসির মানে ছিল একটাই, সে কারণ নিয়ম মেনে চলার মেয়ে নয়। এরপর সব নারীরা যখন রোদের মধ্যে প্রাসাদে চক্কর দিচ্ছিল, হিচু বেশ অস্বস্তি বোধ করলো, শক্ত থাকে। ঠিক সেই সময় ইয়ানের এন্ট্রি হয়। সে সবার সামনে হিচুর পাশে এসে দাঁড়ায়। এটি ছিল হিচুর প্রতি ইয়ানের এক নীরব সমর্থন। রাতের ইভেন্টের জন্য হিচু যখন তৈরি হচ্ছিল, ইয়ান বাহিরে অধৈর্য হয়ে দাঁড়িয়ে বারবার তাকে ডাকছিল। হিচু ভেতর থেকে চিৎকার করে উত্তর দেয় আর বলে চারে ভাই একটু ধৈর্য ধরো না। অবশেষে হিচু যখন বাহিরে আসে, ইয়ান আক্ষরিক অর্থেই তার দিক থেকে যেন চোখই সরাতে পারছিল না। অন্যদিকে ছোট্ট রাজু ইয়ানের কথা মতো অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। ইভেন্ট হলে হাই প্রোফাইল গেস্টদের ভিড় ছিল। রাজমাতা সেখানে কিম ফ্যামিলির এক মেয়ের সাথে সবার পরিচয় করিয়ে দেয় আর ইঙ্গিত দেয় যে সেই মেয়েটি ইয়ানের জন্য উপযুক্ত কনে। ঠিক তখনই ঘোষণা হয় যে ইয়ান আর হিচু চলে এসেছে। তারা হলে প্রবেশ করা মাত্রই পরিবেশ বদলে যায়। সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। মিউজিক শুরু হলে ইয়ান হিচুর সাথে নাচতে শুরু করে। নাচের মাঝেই ইয়ান ফিসফিস করে বলে যে সবাই তাদের দেখছে। হিচু বেশ সাহসের সাথে উত্তর দেয় যে এটুকুতে হবে না। আর ঠিক তখনই নাচের শেষে ইয়ান হঠাৎই হাঁটু গেড়ে বসে আংটি বের করে সবার সামনে হিচুকে প্রপোজ করে দেয়। এই মুহূর্তটি সবার জন্য, বিশেষ করে রাজমাতার জন্য ছিল এক বিরাট ধাক্কা, কারণ সবাই ভেবেছিল এটা হিচুর বিদায় অনুষ্ঠান হতে যাচ্ছে, কিন্তু ইয়ান পুরো গেমটাই বদলে দেয়। উপস্থিত সবাই হাততালি দিয়ে তাদের সমর্থন জানায়। হিচু আংটিটি গ্রহণ করে। এরপর তারা দুজন ছোট্ট রাজার আশীর্বাদ নিতে যায়। রাজমাতা ইশারা করেন আশীর্বাদ না দিতে, কিন্তু রাজা নিজের ইচ্ছাই বলে দেয় আমার আশীর্বাদ তোমাদের সাথেই আছে। অর্থাৎ সবার সামনে তারা রাজার অফিসিয়াল অ্যাপ্রুভাল পেয়ে যায়। অন্যদিকে রাজমাতা আর জঙ্গুকের মধ্যে এক্সাইটমেন্ট পূর্ণ কথাবার্তা শুরু। রাজমাতা চেয়েছিল তার ভিটো পাওয়ার ব্যবহার করে বিয়েটা আটকাতে, কিন্তু জঙ্গুক মানা করে দেয়, কারণ প্রপোজালটি অলরেডি পাবলিক হয়ে গেছে আর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ইয়ান রাজমাতাকে নাচের জন্য আমন্ত্রণ জানায় আর নিচু স্বরে বলে যে যেহেতু রাজা তাদের বিয়ে অ্যাপ্রুভ করেছে, তাই রাজমাতা যেন এখন আর কোনো ঝামেলা না করে, কারণ রাজার বিরুদ্ধে যার শাস্তি কি হতে পারে তা সে ভালো করেই জানে। রাজমাতা প্রচন্ড রেগে থাকলো তখন চুপ থাকে। হিচু তখন জঙ্গুকের কাছে যায় আর তাকে নাচের জন্য ইনভাইট করে। সে খুব নরম সুরে জঙ্গুককে বলে যেন সেই বিয়েতে বাধা না দেয়। সে জানায় যদি জঙ্গুক তাকে ছেড়ে দেয় তবে তার ভরসা করার মতো আর কেউ থাকবে না। জঙ্গুক ছোটবেলা থেকে হিচুর বন্ধু ছিল, তাই সে ইমোশনাল হয়ে হিচুর কথা মেনে নেয়। পরের সিনে হিচু আংটিটি লক্ষ্য করে বুঝতে পারে যে ওটা ইয়ানের মায়ের আংটি। সে ইয়ানকে জিজ্ঞেস করে যে ওটা সে নিজের কাছে রাখতে পারবে কিনা। ইয়ান হেসে বলে অবশ্যই, তবে ডিভোর্সের পর ফেরত দিয়ে দিতে হবে।
এটা আমাদের দেশের সম্পদ। ইয়ান তার মায়ের ভালোবাসার কথা বললেও জানায় যে তার বাবা তাকে কোনোদিনও মেনে নেয়নি। প্রাসাদের ভেতর রাজনীতি আরো জটিল হয়ে উঠছিল। রাজমাতা বুঝে যায় যে ইয়ান তার সমস্ত গোপন কথা জেনে গেছে। সে যে আগের রাজার উইল পুড়িয়ে দিয়েছিল আর আগের মাথায় বলছিল যে রাজার মরে যাওয়াই ভালো, সেই সব সত্যি এখন ইয়ানের সামনে। এমনকি সেই অগ্নিকাণ্ডের ঘটনার সাথেও যে রাজমাতার যোগসূত্র ছিল তা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। সম্ভবত রাজমাতাই সবকিছু করিয়েছিল। সে পরে তার বাবার সাথে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা হিচুর উপর সরাসরি আক্রমণ করবে না, বরং অপেক্ষা করবে, কারণ হিচুই হতে পারে ইয়ানের সব থেকে বড় দুর্বলতা। অন্যদিকে হিচুর পরিবারও নিজেদের ফায়দার কথাই ভাবছিল, কারণ রাজ পরিবারের কাছাকাছি যাওয়ার সুযোগ তারা হাতছাড়া করতে চায় না। কিন্তু হিচুর সৎ ভাই তাইজুর মনে খটকা লাগে, কারণ যে লোকটি হিচুর গাড়ির ব্রেক নষ্ট করেছিল সে রহস্যজনক ভাবে মারা গেছে। এরপর হিচুর একটি ইন্টারভিউ দেখানো হয়, যেখানে সে মিডিয়ার সব প্রশ্নের উত্তর খুব আত্মবিশ্বাসের সাথে আর কিছুটা মজা করে দেয়। ইয়ানের সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে বলে, হ্যাঁ, ও আমাকে খুব প্রটেক্ট করে আর আমার অনেক যত্ন নেয়, কারণ আমি তো কাচের মতো খুব ভঙ্গুর। ইয়ান ইন্টারভিউটা দেখে মুচকি হাসে। হিচু শেষ পর্যন্ত ইয়ানের প্রাইভেট রেসিডেন্সে শিফট হয়। সব বৃত্তরা তাকে রাজকীয় অভ্যর্থনা জানালো। রুমনা নামের এক মেয়ে হিচুর পার্সের দিকে একটু বেশি কৌতূহলী নজর দিচ্ছিল। হিচু সেটা লক্ষ্য করলো কোনো রেক্ট না করে পরিস্থিতি শান্তভাবে সামাল দেয়। ইয়ান জানতো যে এই রুমনা আসলে অন্য কারো হয়ে গুপ্তচর বৃত্ত করছে, কিন্তু সে তাকে এখনই বের করে দিতে চায় না। ইয়ান মনে করে এই স্পাইয়ের মাধ্যমে সে আসল মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছাতে পারবে। হিচু নিরাপত্তার কথা ভেবে সেক্রেটারিও তার সাথে ওখানেই থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন হিচু যখন প্রাসাদে আসে, কাকতালীয়ভাবে জঙ্গুকের সাথেই তার এন্ট্রি হয়। এটা দেখে ইয়ান বেশ জেলাসি ফিল করে। তার মনে হয় যে তারা হয়তো একসাথে এসেছে। এরপর তিনজন মিলে বিয়ের প্ল্যানিং শুরু করে। জঙ্গুক হিচুর কানে কানে বিয়ের বাজেট বলে, যা শুনে হিচু এতটাই অবাক হয় যে তার হাতের কফি পড়ে যায়। জঙ্গুক তৎক্ষণাৎ হিচুর খেয়াল নিতে শুরু করলে ইয়ান বেশ পজেসিভ হয়ে পড়ে আর জঙ্গুককে একরকম সতর্ক বার্তা দেয়। তবে হিচু পরিষ্কার জানিয়ে দেয় যে জঙ্গুক তার ছোটবেলার বন্ধু আর সে সবকিছুই জানে। এরপর ইয়ান আর হিচুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইয়ান বলে যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। হিচু তাকে মনে করিয়ে দেয় যে সে নিজেও কাউকে বিশ্বাস করতো না, কিন্তু আজ ইয়ানকে করছে। জঙ্গুক তার ছোটবেলার বন্ধু আর রাজমন্ত্রী, তাই সে তাদের অনেক সাহায্য করতে পারবে। তারা দুজনে মিলে একটি পেপার কন্ট্রাক্ট তৈরি করার সিদ্ধান্ত নেয়, যা হবে একটি প্র্যাকটিক্যাল আর ইমোশনাল এগ্রিমেন্ট। শর্তগুলো ছিল খুব সহজ। ডিভোর্সের পর হিচু 1 টাকাও পাবে না। হিচু হাসি মুখে এতে রাজি হয়, কারণ সে এমনিতেই অনেক ধনী। ইয়ানের টাকার তার দরকার নেই। তাদের মধ্যে যা কিছু ঘটবে তা পুরোপুরি তাদের মধ্যেই গোপন থাকবে, তা যেন বাইরে কেউ জানতে না পারে। ঠিক সেই সময় রাজমাতা সেখানে প্রবেশ করে আর হিচু দ্রুত চুক্তিনামাটি লুকিয়ে ফেলে। হিচু রাজমাতাকে বিনয়ের সাথে গ্রিট করে। রাজমাতা বেশ শান্তভাবে প্রস্তাব দেয় যে তারা সবাই একসাথে ডিনার করবে। অন্যদিকে হিচুর সেক্রেটারি আর ইয়ানের সেক্রেটারি চুই একটি রেস্টুরেন্টে বসে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল। চুই মনে করে যে হিচু আর ইয়ান একসাথে থাকলে হয়তো একে অপরের কাছাকাছি চলে আসবে, কিন্তু হিচুর সেক্রেটারি পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে বলে যে রাজপ্রাসাদের জীবনে কোনো প্রাইভেসি থাকে না, তাই সেখানে সত্যিকারের প্রেম হওয়াটা প্রায় অসম্ভব। সেক্রেটারি তো মনে মনে জানতোই যে হিচুর আসলে রাজকীয় মর্যাদা প্রয়োজন, ভালোবাসা নয়। ডিনারের সময় রাজমাতা হিচুকে অ্যালকোহল অফার করে। ইয়ান বারণ করলেও হিচু তা পান করে নেয়। ধীরে ধীরে রাজমাতা ইয়ানকে আক্রমণ করতে শুরু করে। সে সরাসরি ইয়ানের উপর অভিযোগ তোলে যে ইয়ানই তার ভাইকে মেরেছে আর এখন সে তার ভাইপোকেও অর্থাৎ ছোট রাজাকে মেরে ফেলতে চায়। ইয়ানের চোখে মুখে তখন প্রচন্ড রাগ ফুটে উঠছিল, কারণ সে আগে থেকেই সব সত্যি জানতো। কিন্তু হিচু মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামলে নেয়। সে ইয়ানের হাত ধরে তাকে সেখান থেকে বাইরে টেনে নিয়ে আসে। হিচু খুব শান্তভাবে ইয়ানকে বলে, একবার আমাদের বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমি আর পিছিয়ে আসবো না। যে তোমাকে কষ্ট দেবে আমি তাকে শেষ করে দেব, সে রাজমাতাই হোক আর যেই হোক না কেন। হিচু কিছুটা নেশার ঘরে ছিল, তাই ইয়ান তাকে শান্ত করার চেষ্টা করে আর নিচু স্বরে কথা বলতে বলে যাতে রাজমাতা শুনতে না পায়। ইয়ান ঠিক করে যে সে আজ রাতে প্রাসাদে থাকবে না। এরপর তারা দুজনে একটি লং ড্রাইভে বেরিয়ে পড়ে। ড্রাইভ করার সময় ইয়ান শেয়ার করে যে গাড়ি চালানোর সময় সে এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করে, যেন সে ডানা মেলে উঠছে। সব শুনে হিচু তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে অনেক নৌকা ছিল। সেখানে লাইটগুলো জ্বলে উঠতেই পুরো পরিবেশটা একদম জাদুকরী আর অপূর্ব হয়ে ওঠে। নৌকায় বসে হিচু ইয়ানকে কিছু সাধারণ স্ট্রিট ফুড ট্রাই করতে বলে, যা রাজ পরিবারের নিয়ম অনুযায়ী ইয়ান আগে কখনো খায়নি। হিচু তাকে আশ্বস্ত করে আর বলে যে এখানে তোমাকে দেখার কেউ নেই, শুধু আমরা দুজন আছি। এখানে তুমি যা খুশি খেতে পারো আর যা খুশি করতেও পারো। ইয়ান শেষ পর্যন্ত খাবারগুলো চেখে দেখে, কিন্তু রাজকীয় অভ্যাসের বাহিরে হওয়ার কারণে পরের মুহূর্তেই তার মোশন সিকনেস শুরু হয়ে যায়। হিচু খুব যত্ন নিয়ে তাকে সুস্থ করে তোলে। এরপর তারা কথা বলতে বলতে নৌকার কিনারায় চলে আসে আর ঠিক তখনই সেই আইকনিক টাইটানিক মোমেন্ট তৈরি হয়। হিচু তার দুহাত ছড়িয়ে বলে, দেখো আমি উড়ছি। ইয়ান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। প্রথমে সে কিছুটা ইতস্তত করলেও ধীরে ধীরে মুহূর্তটা বেশ উপভোগ করতে শুরু করে। ঠিক তখনই তারা দুজনেই ভারসাম্য হারিয়ে ফেলে আর একে অপরের খুব কাছে পড়ে যায়। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু দুজনের গভীর চোখের চাহনি। ইয়ান খুব নিচু স্বরে বলে, তুমি বলেছিলে না যে আমি এখানে যা খুশি করতে পারি? আর তারপরে সে হিচুকে কিস করে বসে। হিচু পিছিয়ে যায় না, সেও গভীর প্রেমে ইয়ানকে সাড়া দেয়। সেই মুহূর্তেই তাদের কন্টাক্ট বা চুক্তির সব দেয়াল ভেঙে চুরমার
পার হয়ে যায় আর তারা একে অপরের আবেগে ডুবে যায়। আর এই আবেগ ঘন মোড়েই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। এখন তাদের প্রেম যেমন গভীর হচ্ছে, তেমনি শত্রুদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ইয়ানার হিচুর জীবনে আর কত রহস্য লুকিয়ে আছে, রাজমাতা এবার কি চাল চালবে, সব জানতে চাইলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখো। আর এই পরের পার্টগুলো দেখার জন্য ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।